বহুল আলোচিত সেই রিসেট বাটনে ৭১কে মুছে ফেলার চেষ্টা কি ব্যর্থ হতে যাচ্ছে? গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো একটা অপারেশন চালানো, নানান কাজ করতে হবে। গতকাল জনাব সার্জিসুদ্দৌলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনাদের শোনা উচিত। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকে জন্য আসতে বলছি। আমার 3টা মিটিং, আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি 2:30 বের হয়ে যাবো। আমার 3 অসংখ্য স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা, দেশে যে রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওটা। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপ আকারের ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো ভিডিও ধৈর্য সহকারে আশা করে দেখে আপনার মূল্যবান মতামত। 6 লক্ষ টাকা দামের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করেন, হাতে তার 2টা স্মার্টফোন, একটা আইফোন 16 প্রো ম্যাক্স আর একটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে আপডেটেড 2টা মোবাইল ফোন ব্যবহার করে জনাব বললে মাইন্ড করতে পারে, তিনি হচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব। না, এটাও না, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ, দিনাজপুরের তথাপি উত্তরবঙ্গের শেষ স্বাধীন নবাব জনাব সার্জিসুদ্দৌলা। কি পরিমাণ ধান্দাবাজ এরা, এর প্রমাণ আমি গতকাল দিয়েছি। নাহিদ, সার্জিস, হাসনাত, এরা যে ধান্দাবাজ, তাদের কমিটির সদস্য এক ছেলে এক নারীর থেকে বসুন্ধরা আবাসিকে গাড়ির মধ্যে গিয়ে চাঁদাবাজির টাকা নিতেছিল, চাঁদার টাকা। এরপর সেটা নিয়ে আরো কতগুলা কন্ট্রোভার্সি আসছে। গতকাল জনাব সার্জিসুদ্দৌলার একটা অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, আপনাদের শোনা উচিত। আপু, আপনার আসার কথা ছিল 2টার দিকে। আমি আপনাকে 2টার দিকে জন্য আসতে বলছি। আমার 3টা মিটিং, আমি আপনার সাথে সর্বোচ্চ 2:30 পর্যন্ত হয়তো সময় লাগবে। তারপর আমি 2:30 বের হয়ে যাবো। আমার 3টার মিটিংয়ে চলে আসবো। আমি তো 2:30 পর্যন্ত অপেক্ষা করছি, ইভেন 2:45 পর্যন্ত অপেক্ষা করছি। তারপরে হচ্ছে 2:45 বের হয়েছে, আমার 3টার দিকে মিটিংয়ে চলে আসছে। এখন আপনি আসছেন 3:30টার পরে, এই 3:45টার দিকে, তাহলে আমি কি করবো আপনি বলেন? আপনি ওই যে বাংলা মোটর, ওই যে আমাদের যে বিল্ডিং রূপায়ণ টাওয়ার, ওইটার যে হচ্ছে টপ ফ্লোর, ওখানে যে রেস্টুরেন্ট, ওখানে বসে আপনি খাওয়া দাওয়া করেন আর কি, বা ওখানে থাকতে পারেন। আমাদের মিটিং 5টা 5:30 পর্যন্ত চলবে। এরপরে কোনো একটা কাজ দেওয়ার কথা বলে আইফোন নিয়েছিল একটা মহিলার থেকে, সেই মহিলাকে তার পরিচয় এখন আমরা পাইনি, পাইলে জানাবো। এটা আমার কথা না, তাদের যে প্রাণপ্রিয় সাংবাদিক জাওদ নির্ঝর, সেও এই কথা বলেছে। সেও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, তার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়েছে যে আইফোন দাতা সেই নারীটাকে আইফোন নিয়েছে। আইফোন নেওয়ার পর তার যে কাজের জন্য সে আইফোন প্রদান করেছিল সেই কাজ তারা করে দেয়। পরবর্তীতে জনাব সার্জিসুদ্দৌলা তার ফোন কলটা পর্যন্ত রিসিভ করে নাই। হোয়াটসঅ্যাপে অসংখ্য টেক্সট ভাইরাল হয়ে গেছে, সেই ভুক্তভোগী নারী সেটা ফাঁস করে দিয়েছে। হোয়াটসঅ্যাপের 2 একটা টেক্সট আমি আপনাদেরকে একটু দেখাই। ভাইয়া, আমার জামাই পাশে, আপনি কোন দিকে আছেন? আমি ওদিক যাই, গুলশান 2 এর দিকে আসেন, আমি গুলশান 2 এর দূতাবাস রোডের মাঝামাঝি। ওকে ভাইয়া, আপনার রেসিডেন্স এরিয়া থেকে বার হয়ে জাস্ট টার্ন নিলে ব্রিজের আগে আমি আছি। এরপর কলিং তো হয়েছে, অসংখ্য স্ক্রিনশট ভাইরাল হয়ে গেছে। মানে এদের বাটপারি লেভেলটা আপনারা জাস্ট চিন্তা করেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ, সমতার বাংলাদেশ বিনির্মাণ, ঘুষ, দুর্নীতি, অপশাসন, অপসংস্কৃতি, অপরাজনীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি সবকিছু থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যে প্রয়াস থেকে তারা ক্ষমতায় বসেছে, বা ডক্টর ইউনূস ক্ষমতায় বসেছে, কিংবা সমন্বয়কারীরা তাদের রাতারাতি জীবনমান উন্নত করে ফেলেছে, সেই প্রতিফলন কি তাদের কর্মকাণ্ডের মধ্যে আপনারা কিঞ্চিত খুঁজে পেয়েছেন? পাবেন না। কারণ সার্জিস আলম তার এলাকায় 400 গাড়ি ভরে নিয়ে গেল। আগে চলাফেরা করতো লোকাল ট্রেনে, পঞ্চগড় এক্সপ্রেস। এরপর থেকে আলাদিনের চেরাক পেয়ে সে হয়ে গেল বাংলা, বিহার, উড়িষ্যা তথাপি উত্তরবঙ্গ তথাপি দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁয়ের অঘোষিত কিংবা স্বঘোষিত সম্রাট জনাব সার্জিসুদ্দৌলা। ফকিন্নির বাচ্চা, টুকাই, ছেঁচড়া, সাবলা, বদমাইশ, বেহায়া, তোরে যত গালি দেওয়া হবে একটা গালিও আসলে মানে মনমতো হবে না, কারণ প্রত্যেকটা গালির থেকেও বেশি বেশি খারাপ কাজ করে ফেলেছিস ইতিমধ্যে। তো যাই হোক দর্শক, আপনারা আপনাদের বোঝার দায়িত্ব আপনাদের, আমাদের দায়িত্ব সচেতন করা। সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চটা করার চেষ্টা করব। যা প্রশ্ন তুলেছিলাম, যা সন্দেহ করেছিলাম, ঠিক সেটি আপাতত প্রমাণ হলো সরকারের উপদেষ্টাদের, একাধিক উপদেষ্টার বক্তব্যে। গোপন চুক্তি হতে যাচ্ছে, নিরাপত্তা ইস্যু সেখানে রয়েছে। বাণিজ্য উপদেষ্টা সোমবার যে সংবাদ সম্মেলন করলেন,
সেখানে তিনি নিজে বলছেন আগামী সপ্তাহে আবারও বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে এবং শুল্ক সংক্রান্ত যে চুক্তি হবে তা কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না। তিনি নিজে বলছেন কেন প্রকাশ করা হবে না? চুক্তি সংক্রান্ত যে শর্তগুলো থাকবে, তার মানে গোপন চুক্তি হতে যাচ্ছে স্পষ্টভাবে। কি থাকছে সেই চুক্তিতে? সেন্ট মার্টিনে মার্কিন ঘাঁটি করার কোনো শর্ত থাকবে? অথবা সাম্প্রতিক সময় যে তুমুল বিতর্কিত এবং আলোচিত ইস্যু মিয়ানমারের রাখাইনের উদ্দেশ্যে সেই কথিত মানবিক করিডোর দেওয়া হবে? যদিও শোনা যায় যে করিডোরের ইস্যুটি তারা ঠিকই সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে বা পশ্চিমাদের হাতে তুলে দেওয়া হবে? অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ কোনো নির্দেশনা প্রতিপালন করতে হবে? আমরা এগুলো কিছুই জানি না, তবে এগুলো নিশ্চয়ই আমাদের আলোচনায় আসতেই পারে, নইলে গোপন চুক্তি কেন? সরকারের আরেক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তিনিও একই কথা বলেছেন আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে। তিনি নিজের মুখে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রথমে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি চাচ্ছে, যেখানে তাদের নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় রয়েছে। বোঝা গেল তো বিষয়টি? যে প্রশ্নগুলো কেবল উত্থাপন করলাম তার সারমর্মটা আমাদের আরেক উপদেষ্টার মুখ থেকে উচ্চারিত হলো। এই সংবাদ সম্মেলনটি ছিল জ্বালানি খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা যে সংবাদ সম্মেলন, ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব অধিকতর গতিশীল করার জন্য গঠিত কমিটির সংবাদ সম্মেলন। ব্যবসা বাণিজ্য গতিশীল করা হবে দেশকে গতিশীল করার জন্য। আর আমরা এমন এক চুক্তি করতে যাচ্ছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেখানে ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, দেশের গতিশীলতা তো দূরের কথা, দেশের সামগ্রিক জাতীয় স্বার্থ বিকিয়ে দেওয়ার মাধ্যমে এই চুক্তি করা হতে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। ফাউজুল কবির খান বলছেন যে আমেরিকার কিছু কৌশলগত বিষয় রয়েছে, তার মধ্যে নিরাপত্তা ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত। অর্থাৎ এর আগে আমরা কিছু শর্ত জেনেছিলাম, যুক্তরাষ্ট্রের কিছু ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকবে বা ক্লজ থাকবে। যুক্তরাষ্ট্র যে রাষ্ট্রের উপর নিষেধাজ্ঞা দিবে বাংলাদেশে সেই রাষ্ট্রের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না, অথবা যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের উপর যদি নিষেধাজ্ঞা দেয় তার সাথেও বাংলাদেশে কোনো লেনদেন থাকতে পারবে না, ইত্যাদি ইত্যাদি আরও বিষয়, এবং অস্ত্র ক্রয় সংক্রান্ত চুক্তিও বা শর্তও সেখানে থাকতে পারে। এখন এই চুক্তিটি করা হলে কি হবে? সরকারের পক্ষ থেকে অজুহাত দেওয়া সম্ভব হবে যে আমরা তো নইলে শুল্ক কমাতে পারছিলাম না, এই জন্য আমাদেরকে এই ধরনের চুক্তি করতে হয়েছে। বলার সুযোগ পাবে যে আমরা আমাদের রপ্তানির স্বার্থ ঠিক রাখতেই এই ধরনের চুক্তি করতে বাধ্য হয়েছি, আমরা ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্যই এই চুক্তি করতে বাধ্য হয়েছে, এরকম অনেক কথা বলা হবে। অথবা শুল্ক যদি সহনীয় মাত্রায় নামিয়ে আনা না যায়, যেহেতু 35% শুল্ক আরোপ করে বসে আছে, তখন সরকার বলতে পারবে না আমরা তো ব্যর্থ হইনি, আমরা দেশের স্বার্থ বিকিয়ে দেইনি। নানান ধরনের অজুহাত, নানান ধরনের বিষয় তারা দাঁড় করাতেই পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম বা ভারতের জন্য যে 20% শুল্ক প্রায় নির্ধারণ করা হয়েছে, সেক্ষেত্রে এই রাষ্ট্রগুলো কি তাদের স্বার্থ, দেশের স্বার্থ বিকিয়ে এই চুক্তি করছে? তারা তো ঠিকই 20% নামিয়ে আনতে সক্ষম হচ্ছে। তাদের সঙ্গে কি যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংক্রান্ত কোনো শর্ত দিয়ে এই চুক্তি করছে? নিশ্চয়ই না, চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাকি বিশ্বজোড়া গ্রহণযোগ্যতা, তাহলে তার পারদর্শিতা কোথায়? তার গ্রহণযোগ্যতার ফল কি এটি যে আমাদের দেশের স্বার্থ বিকিয়ে চুক্তি করতে হবে? আমরা খুব স্বাভাবিকভাবে এটি ধরে নিতেই পারি যে এখানে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে, যেহেতু চুক্তি প্রকাশ করা হবে না, যেহেতু এই চুক্তির সঙ্গে নিরাপত্তা ইস্যু জড়িত। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাজনীতির একটা হিসাব নিকাশ চূড়ান্ত হয়ে গেছে। আপাতত নির্বাচন হচ্ছে না, বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। দর্শক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ দলীয়করণ, থানা বিএনপির কথায় উঠে বসে, বিএনপির ভয়ানক সন্ত্রাস, এগুলো তো আছেই। তাছাড়াও জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির অনড় অবস্থান, স্পষ্টভাবেই চূড়ান্ত হিসাব নিকাশ। কি সেটা? সালাউদ্দিন আহমেদের সাক্ষাৎকার, বিএনপির সালাউদ্দিন, অনেকে বলে সালাউদ্দিন, কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি, কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না বিএনপি। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনো মতেই আপাতত নির্বাচন হচ্ছে না, কারণ নির্বাচনের পদ্ধতি ঠিক হচ্ছে না, তাহলে নির্বাচনই হচ্ছে না। হিসাব নিকাশ চূড়ান্ত। পিয়ার পদ্ধতি কোনো মতেই মানবে না, কোনো মতেই নির্বাচন হবে না। আপনি নিশ্চিত লিখে রাখেন, পিয়ার পদ্ধতি বিষয়ে কনক্লুশনে আসতে হবে নির্বাচন হতে হলে। আচ্ছা, জামাত, এনসিপি, চরমনাই সহ বিএনপি বাদের সব দল, এমনকি সিপিবিও, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, সবাই বলছে পিয়ার পদ্ধতি হতে হবে, আর বিএনপি বলছে কোনো মতেই পিয়ার পদ্ধতি মানবে না। তাহলে কি মনে করেন, সবাই ছাড় দিয়ে চলে যাবে? রাষ্ট্রের কাঠামোগত ব্যাপক সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, হতে পারবে না।
প্রয়োজনে জরুরি অবস্থা জারি করে কিছুদিনের জন্য ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ, অপারেশন ক্লিন হার্ট টাইপের কোনো একটা অপারেশন চালানো, নানান কাজ করতে হবে। এরপর স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে এক্সপেরিমেন্ট, দেন ন্যাশনাল ইলেকশন। কিন্তু আপনাদের থিওরি হচ্ছে কিসের সংস্কার বিচার, ওগুলো শুনতে চাই না। আজকেই নির্বাচন বা কালকেই নির্বাচন, এখনই নির্বাচন। তো এখনই নির্বাচন আপনারা চান, পিয়ার সমাধান করবেন, এখন নির্বাচন হবে কিভাবে? এর মানে আপনারা আসলে এখনো নির্বাচন চান না, আপনারা চান কারচুপি, আপনারা চান ভোট চুরি, কিন্তু সেইটা হবে না। এছাড়া রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সহ কোনো বিভাগকেই দুর্বল করার পক্ষে নয় দলটি। দুর্বল করার পক্ষে নয়, দুর্বল করবে কিভাবে? এখানে কি ফেরেশতা এসে ভাগ বসাবে ক্ষমতায়? নির্বাহী ক্ষমতা কখন দুর্বল হয় না। এখানে দুর্বল করার এইসব মানে সংস্কারকে বলছে দুর্বল করা, মানে ফ্যাসিস্ট হয়ে ওঠা, দলীয়করণ করার যে রাস্তা। কারণ এই বিএনপি জানে যে ক্ষমতা আসলে এমনিতেই টিকতে পারবে না, তবে যদি টিকতে পারে ওই হাসিনার মতো যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, দলীয়করণ করতে পারে সবকিছু, তাহলে যদি কিছুদিন টেকা যায়, বিচার বিভাগ নির্বাচন সব যদি নিজের করায়ত্ত করা যায়, প্রধানমন্ত্রী হাতের মুঠোয় আনা যায়, তাহলে হয়তো বা কিছুদিন টিকে থাকা যাবে। এই সেন্সে কোনো সংস্কারই মানে না। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ সংক্রান্ত নানান সংস্কারকে বলছে দুর্বল করার ষড়যন্ত্র, মানবে না। এর মানে কি? এই কথা দ্বারা কি বোঝায়? যে রাজনীতির হিসাব নিকাশ চূড়ান্ত, নানান অনিশ্চয়তা, সংস্কারে অনিশ্চয়তা, পিয়ার সিস্টেম অনিশ্চয়তা, এর মানে নির্বাচনই হবে না। আগামী রাজনীতি নির্বাচনবিহীন রাজনীতি। নির্বাচন ইজ টু লেট, অন্য কাজ করেন, নির্বাচন নিয়ে এত ব্যস্ত হইেন না। সমকালকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রীয় সংস্কার, বিচার, নির্বাচন সব বিষয় নিয়ে খোলামেলা কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কামরুল হাসান এই সাক্ষাৎকার নিয়েছেন। এখানে এই সাংবাদিক এই পিয়ারের বিরোধিতার যুক্তি কি জানতে চেয়েছে। মজার বিষয়, আমি আগেই বলেছি যে পিয়ারের বিরুদ্ধে কোনো যুক্তি বিএনপি দিতে পারেনি। যারা পিয়ার চায় তাদের বিরুদ্ধে দুইটা গালি দিতে পারে, কিন্তু পিয়ারের বিরুদ্ধে একটা সিঙ্গেল যুক্তি দিতে পারেনি। দেখি এবার দিয়েছে কিনা সালাউদ্দিন, আমাদের বক্তব্য শুনেন। অনেক যুক্তি। প্রথম যুক্তি, বাংলাদেশের রাজনৈতিক অবস্থায় এটা নতুন চিন্তা। আচ্ছা, তাহলে নতুন চিন্তা এটা কি কোনো যুক্তি? নতুন হলে এটা মানা যাবে না, এটা কোনো যুক্তি? এটা যুক্তি না, এটা একটা যুক্তি। নতুনই বাংলাদেশটা কিন্তু আমরা বলছি নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, আর আপনি বলছেন নতুন চিন্তা। নতুন চিন্তাই তো, এটা কে না জানে? এটা কোনো যুক্তি? এটা যে নতুন, এটা কে না জানে? আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচারণার ইতিহাস নেই। আরে ভাই, এটা তো থাকে না, কোন এক সময় তো ভোটেই ছিল না, এসেছে না? মোগল আমলে ভোট ছিল, স্বাধীন সুলতানি আমলে ভোট ছিল, এক পর্যায়ে ভোট এসেছে, ব্রিটিশ আমলে ভোট ছিল না। মানে এটা কোনো যুক্তি বলেন তো? এই যে যুক্তি দিতে পারে না, একটা যুক্তি দিয়েছে, একে বলে মেধাবী নেতা। দ্বিতীয়ত, আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থা মানুষ তার নির্দিষ্ট নির্বাচন এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখে অভ্যস্ত, যিনি তাদের জনপ্রতিনিধি করবেন তাকে দেখেই ভোট দেয়। এই যে অভ্যস্ত, মানে সেই পুরনোকে ধরে রাখতে চায়, এইগুলোই হচ্ছে যুক্তি। কিন্তু জিনিসটা ভালো না খারাপ, নতুন কিছু, এটা ভালো না খারাপ, এইগুলো কিচ্ছু বলতে পারছে না, কোনো যুক্তি নেই। এই যে কথা বলছে, কোনো যুক্তি, এই ফালতু কথাগুলো বলছে, যুক্তির কথা বলে যুক্তি দিতে পারছে না। তো দর্শক, স্পষ্ট হয়ে গেল যে বিএনপি পিয়ার পদ্ধতি। দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।